আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে একটা দলিল, মূল দলিলের ভিতরে কি আছে তার আদ্যোপান্তটা জানার চেষ্টা করব। যেহেতু অনেকেই আমরা এখনো দলিল পড়তে পারি না, এই ভিডিওটা আশা করি যে যারাই এখন পর্যন্ত দলিল কি জিনিস সেটা জানেন না, চিনেন না, বুঝেন না, দলিলের গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানতে পারবেন। তো আপনারা যেটি দেখতেছেন এটা হচ্ছে একটা মূল দলিল। মূল দলিলে দলিল, এখন মূল দলিল, সার্টিফাইড কপি, ফটোকপি, এগুলো আপনারা অবশ্যই ধীরে ধীরে বুঝতে পারবেন। প্রথমেই দেখেন এখানে একটা নাম্বার আছে এবং আরেকটা নাম্বার আছে বাম দিকে, একটা ডান দিকে, একটা বাম দিকে। বাংলাদেশে সাব রেজিস্ট্রেশন অফিসে দলিলগুলো মূলত যদি আমরা বলি চারটা বিভিন্ন যেই রেজিস্টার বইয়ে এন্ট্রি হয়। যেই দলিলগুলা আমাদের স্থাবর সম্পত্তি রিলেটেড এবং নিবন্ধনের জন্য গৃহীত হয় সেগুলো হচ্ছে যে আমাদের 1 নম্বর বালামে, যেগুলো অস্বীকার করা হয় এগুলো 2 নম্বর বালামে, এরপরে উইল রিলেটেড হইলে 3 নম্বর বালামে, আর এগুলার বাইরে অন্য যে সমস্ত মুভেবল প্রপার্টি বা বিভিন্ন চুক্তিরগুলা 4 নম্বর বালামে লেখা হয়। তো 100-র মধ্যে 95টা দলিলই আমাদের এই 1 নম্বর বালামে চলে আসে। তাহলে এই যে এখানে 85-94 দেখতেছেন, এইটা হচ্ছে আমাদের 1 নম্বর বালামের নাম্বারিং। তো ওই নাম্বারিং থেকে দলিল নাম্বার আসে। আর যখন দলিলটা আমরা সাব রেজিস্ট্রেশন অফিসে দেই, তো এইটা সর্বপ্রথম যেই সিরিয়ালে হয় এটা হচ্ছে কে বলে যে এটা হচ্ছে ক্রমিক নাম্বার, ধারাবাহিক সিরিয়াল নাম্বার। তো এটা হচ্ছে দেখেন 86-91 নম্বর সিরিয়ালে দলিলটা গৃহীত হয়েছে, হওয়ার পর 1 নম্বর বালামে যাবে। এটা 85-94 নম্বর সিরিয়ালে, তার মানে মধ্যবর্তী দলিলগুলা অন্য বালামে চলে গেছে। তো এইটা হচ্ছে আমাদের দুইটা জিনিস, আমাদের কাজে আসবে এইটা। এরপরে এখানে দেখেন যে এটা যে 50 টাকার স্ট্যাম্পে লিখতে হবে এমন কথা না। বাংলাদেশে একটা দলিল কত টাকার স্ট্যাম্পে লিখতে হবে, এখন যেহেতু আমরা দলিলগুলাকে কি করতে পারি, দলিলের স্ট্যাম্প শুল্কটা আমরা জমা করতে পারি পে অর্ডারের মাধ্যমে। তো এই জন্য দলিলে আসলে কত টাকার ব্যবহার করা হইলো এটা অপ্রাসঙ্গিক। তারপরে একটা প্রথা আছে, 200 বা 300 টাকা দলিলে ব্যবহার করা হয়, বাকিটা সাব রেজিস্ট্রেশন অফিসে ওই পে অর্ডারের মাধ্যমে জমা করা হয়। এটা 50 টাকায় লিখতে হবে এমন কোনো কথা না, এটা 10 টাকাও লেখা যায়, কোনো সমস্যা নেই। এরপরে একটা দলিলের মধ্যে দেখবেন যে বিভিন্ন প্রকার লাল কালিতে বিভিন্ন প্রকার জিনিস লেখা থাকে। এটা হচ্ছে যে এই দলিলটা রেজিস্ট্রেশন করার জন্য বিভিন্ন খাতে যে টাকা পয়সাগুলো জমা করা হয়েছে, ওই জমা কত তারিখে কোন পে অর্ডারে করা হয়েছে ওই তারিখগুলো দেওয়া আছে। এগুলো নর্মালি আমাদের কোনো কাজের না। পেন্সিলে যেটা লেখা থাকে এটাও হয়, যেটা ওই যে আমাদের রেজিস্ট্রেশন খাতের সাথে 100 টাকা যে আমাদের ফি, পাশাপাশি যে অ্যান ফি যেটা আছে এটাও একসাথে করে জমা করতে হয়। তো এই জন্য যারা সাব রেজিস্ট্রেশন অফিসে কাজ করেন এটা পেন্সিল দিয়ে লিখে রাখেন। আর এটা হচ্ছে যিনি সম্পত্তিটা যারা বিক্রি করবেন তারা দলিলের প্রতি পাতা এখানে স্বাক্ষর করবেন, অথবা স্বাক্ষর দিতে না পারলে আঙ্গুলের ছাপটা দিয়ে দিবেন। আর এইটা হচ্ছে তারিখ, যে কোন তারিখে এইটা রেজিস্ট্রেশনের জন্য গৃহীত হয়েছে, 19/9/2016। তাহলে আপনি 19/9/2016 সালের 85-94 নম্বর দলিল আপনি যদি চান আপনি বের করতে পারবেন। এই দলিলটা আপনিও বের করতে পারবেন। কিভাবে বের করবেন? নর্মালি দলিলের প্রকৃতি, যেমন এইটা হচ্ছে একটা সাবকবলা, মানে এটা একটা সেল ডিড, এটাকে সাবকবলা, শুধু কবলা, খাস কবলা, খোস কবলা, বিভিন্ন নামে ডাকা হয়। আপনার যেটা আপনি সেটা রাখবেন। এরপরে মৌজার নাম, ইউনিয়ন, থানা, জেলা লেখা থাকে, আপনারও এরকম থাকবে। হস্তান্তরিত সম্পত্তির পরিমাণটা নর্মালি বর্তমানে আমরা লেটেস্ট দেখতেছি একরে লেখা থাকতেছে, এখানে শতক হিসাবে আছে। যদিও আসলে শতক হিসাবে লেখাটাই হচ্ছে ভদ্রতা। এখন কারণ হচ্ছে আমরা মৌজারেরটা শতক হিসাবে, তো আপনি কেন একরে লিখতেছেন? একরে মানুষে বুঝে আসে না। তো এখানে মূলত 1.5 শতক সম্পত্তি আছে। জমির শ্রেণীটা হচ্ছে ডাঙ্গা, কারণ হচ্ছে এই শ্রেণীর উপর ভিত্তি করে রেজিস্ট্রেশন খরচ মৌজা রেটে কম বেশি হয়। মূল্য বা অঙ্ক এখানে 1,02,000 টাকা, এটা সর্বনিম্ন মৌজা রেট, এর কমে লেখা যাবে না। জমিটা হয়তো 5 লাখ টাকাও বিক্রি হয়েছে, তো আমরা চাইলে যেটা করতে পারবো সর্বনিম্ন মৌজা রেটে জমিটা করতে পারবো, তবে এর চাইতে কমে দেওয়া যাবে না। তো এইটা হচ্ছে দলিলের প্রথম পাতার একটা বিষয়। এখন মূল দলিলের প্রথম পাতার অপোজিটে যেটা দেখবে অনেক কিছু লেখা থাকে। এখানে যে নাম্বারিংটা আছে এটা হচ্ছে যে স্টাম্প যিনি বিক্রি করেছেন তার কাছে একটা রেজিস্টার মেনটেন করতে হয়, তার সিরিয়াল নাম্বার। নর্মালি যিনি সম্পত্তিটা বিক্রি করেন তার নামে স্টাম্পটা ক্রয় করা হয়, যে কোনো ব্যক্তির নামে ক্রয় করা যায়, এখানে কোনো সমস্যা নাই।
এরপরে যিনি স্টাম্প ভেন্ডার আছেন তার স্বাক্ষর থাকে। এটা প্রতিটা স্টাম্প আপনি দলিলের বাইরে নিলেও এটা থাকবে। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে যিনি সম্পত্তিটা বিক্রি করেন তাকে একটা আঙ্গুলের ছাপ দিতে হয় এই মূল দলিলের প্রথম পাতার অপোজিট সাইডে। তো এই আঙ্গুলের ছাপটা, আর এইখানে একটা নাম্বারিং দেখতে পারতেছেন 12,004। মূলত মূল দলিলের অপোজিট পাতার পাশাপাশি একটা টিক বালাম বলে একটা বই আছে, ওই বইয়ের মধ্যে স্বাক্ষর দিতে হয়। ওইখানেও সিরিয়াল নাম্বার হচ্ছে আমাদের 12,004। তো কোনো প্রকার 2 নম্বরই আদালতে মামলা করার মাধ্যমে এই ফিঙ্গারিংটা যাচাই করা যায় যে আসলে ওই ব্যক্তির কিনা, ভুয়া ব্যক্তি ছিল কিনা। তো নর্মালি আপনি অ্যাপ্লিকেশন করেও সাব রেজিস্ট্রারের কাছে দেখতে পারেন, তবে আইনগত কোনো নিয়ম নাই, আদালতের মাধ্যমে এটা যাচাই করা সম্ভব। এটা ছাড়া সাব রেজিস্ট্রার সাহেবরা যখন ওই অফিসে যখন এই দলিলটা নিবন্ধনের জন্য গৃহীত হয়, নিবন্ধিত হয়ে যায়, বিভিন্ন প্রকার সিল দিয়ে দেন, এর বাইরে কোনো কিন্তু কাজ নাই। তো এই যে সর্বশেষ দেখেন 19/9/2016 সাব রেজিস্ট্রার যেদিন দলিলটা রেজিস্ট্রেশন করার জন্য গ্রহণ করছেন উনি স্বাক্ষর কিন্তু দিয়ে দিয়েছেন। তো এইটা হচ্ছে প্রথম পাতা। এইভাবে পরবর্তী পাতাগুলোতে প্রতি পাতায় বিক্রেতার স্বাক্ষর থাকবে, যিনি দলিলটা গ্রহণ করতেছেন তার নাম ঠিকানা সবকিছু থাকবে, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, এইরকম প্রতি পাতায় দেখবেন যে নাম থাকবে, যিনি বিক্রি করতেছেন তার নাম ঠিকানাটা থাকবে। তো এইখানে আমরা বোঝার কিছুই নেই, প্রতি পাতায় এইরকম স্বাক্ষর থাকবে। এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা মনে রাখবেন, 5 নাম্বার এবং 6 নাম্বার যে কলামটা, এটা নির্ভর করা হয় যদি পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে সম্পত্তিটা বিক্রি হয় বা নাবালকদের পক্ষে বা আদালতের আদেশে বিক্রি হচ্ছে, তখন এইখানে ওই পাওয়ার অফ অ্যাটর্নি নাম্বারটা লেখা থাকবে। কারণ হচ্ছে যে যিনি প্রকৃত মালিক উনি আর সাব রেজিস্ট্রারের কাছে আসবেন না, এই দলিলে ওই ক্ষমতাটা ওনাকে দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 7 নম্বর কলামটা। এই কলামে অ্যাটলিস্ট গত 25 বছরের মালিকানার ধারাবাহিকতা দিতে হয়, না হলে সাব রেজিস্ট্রার দলিলটা গ্রহণ করবেন না। তো এই জন্য লেখা থাকে দেখেন যে হস্তান্তরিত জমির ন্যূনপক্ষে 25 বছরের মালিকানার ইতিহাস। তো এখানে কি বলা হচ্ছে এটা দেখেন যে এসে খতিয়ানের মালিকের নিকট হইতে 17/9/2015 সালে এত নাম্বার একটা দলিল মূলে উনি ক্রয় করেন, খাজনা খারিজ করেন, নিজ নামে দেওয়া আছে। তার মানে আমরা বলতে পারি যে উনি 1963 সালে যে এসে খতিয়ান ছিল ওই রেকর্ডে যিনি মালিক ছিলেন তার ছেলের নিকট থেকে ক্রয় করছে। তো মোটামুটি প্রায় 50-60 বছরের মালিকানার ইতিহাস দেওয়া আছে। এরপরে একাধিক দাতা গ্রহীতা যদি থাকে, যদি কেউ কম বেশি বিক্রি করেন অংশটা দিতে হয়। আর সম্পাদনের তারিখ বাংলা এবং ইংরেজিতে দেখেন যে এখানে বাংলা এবং ইংরেজি দুটোই দেওয়া আছে। নর্মালি যেটা হয় একটা সম্পাদিত দলিল 3 মাস পরেও রেজিস্ট্রেশন করা যায়, মানে 3 মাসের মধ্যে। আর এই সম্পাদনের তারিখটা প্রাধান্য পায় যদি কোনো বিরোধ ঘটে। এটা ছাড়া সম্পত্তির তফসিলটা দেওয়া থাকে যে কোন জেলা, কোন থানার, কোন জায়গার জমি, যাবতীয় কিছু আমরা এখান থেকে পাবো। এরপরের পাতাও যদি যাই একই রকম ভাবে চৌহাদ্দিটা দেওয়া থাকে, মানে এটা আনুমানিক, এটার আসলে আইনগত অতটা ভিত্তি নেই, জাস্ট জমিটা আইডেন্টিফাই করার জন্য যে কোন জেলার কোন থানার। ভিতরে আবার এই 13 নম্বরেও লেখা থাকে জমির পরিমাণটা কত, যাতে 2 নাম্বারই না হয়। টাকার পরিমাণটাও লেখা থাকে, টাকাটা পরিশোধ করা হয়েছে কিনা সেটাও লেখা থাকে। একটা আনুমানিক হাত নকশা দেওয়া হয় যে এটাও একটা রাস্তা, এটাও একটা রাস্তা, এদিকেও মানুষের জমি, এদিকেও মানুষের জমি, এই জমিটা বিক্রি হচ্ছে। তবে এইটা জাস্ট আমরা বলবো এটার আইনগত কোনো ভিত্তি নেই, বাস্তবে আপনাকে আপনার সম্পত্তিটা যেখানে বুঝিয়ে দিচ্ছে সেটাই আপনার। কারণ এখানে যেটা হয় যে আপনারা দাতা গ্রহীতা দুইজনেই যান, আপনারা দুইজনেই যোগসাজশি করে বিভিন্ন সম্পত্তি আপনি নকশা উঠায় দিতে পারেন, তাই বলে ওই সম্পত্তিটা আপনার হবে এমন কোনো কথা না। 16 নাম্বারটা বর্তমানে অচল, মানে যদি কোনো কৈফিয়ত ভুল ভ্রান্তি হয় এখানে হাতে লিখে দিলে চলে, তবে সাব রেজিস্ট্রাররা বলে যে নতুন পাতা যুক্ত করেন। এরপরে যিনি সম্পত্তিটা বিক্রি করতেছেন উনি এখানে স্বাক্ষর করেন, এটাই হচ্ছে ফর্মাল স্বাক্ষর। আর যিনি ক্রয় করতেছেন উনি ওইখানে স্বাক্ষর করেন, দলিলটা যেহেতু আমার নিজের। তো এইটা পূর্বে ছিল না, 2004 সালের পরে আনা হয়েছে। তবে এইটা আমরা মনে করি যে বায়না দলিলের জন্য যথেষ্ট ছিল, গ্রহীতার স্বাক্ষর দলিলে লাগবে, এটা একদম ফালতু বকওয়াস একটা জিনিস, সেটা বাদ দিলেই ভালো হবে। এরপরে যদি আমরা চলে যাই, প্রতি পাতায় এরকম থাকবে 2 জন বা 2-3 জন, 10 জনও সাক্ষী দেওয়া যায়, কমপক্ষে 2 জন লাগবে, 18 বছর বা তার বেশি বয়স হইতে হবে। এরপরে যিনি সম্পত্তি দলিলটা লিখেছেন উনি এখানে একটা স্বীকারোক্তি দেন যে দলিলটা কত পাতায় লিখিত, তার লাইসেন্স নাম্বার সবকিছু থাকে দলিল লেখকের।
এরপরে যেটা হয় বর্তমানে, পূর্বে ছিল 50 টাকা, এরপরে 200 টাকা, এখন 300 টাকার স্টাম্পে একটা হলফনামা দিতে হয়। মূলত এইখানে যিনি জমি বিক্রি করতেছেন তার নাম ঠিকানা থাকে, আর উনি ঘোষণা করেন যে আসলে সম্পত্তিটা কিনা কোনো দালাল আইনের অধীনে কর্তৃক সম্পত্তি না, পরিত্যক্ত না, অর্পিত না, উনি কারোর সাথে বায়না দলিল করেন নাই, যাবতীয় কিছু ঠিক আছে, হোল্ডিং এর অতিরিক্ত সম্পত্তি না, বাতিলযোগ্য সম্পত্তি না, এইরকম একটা ঘোষণা দেন। ভুলভ্রান্তি হইলে নিজ টাকা ঠিক করে দিবেন। এরপরে উনি স্বাক্ষরটা করে দেন। আর সর্বশেষ যেটা হয় সেটা হচ্ছে যে শনাক্তকারী যিনি আছেন, বিক্রেতাকে যিনি চিনেন, উনিও স্বাক্ষর করেন, এবং সর্বশেষ যেটা হয় যে সাব রেজিস্ট্রার সাহেব স্বাক্ষর থাকে। তো এই হচ্ছে যে একটা, যদি আমরা বলি যে দলিলের আদ্যোপান্ত। তো আশা করি যে আপনারা যারা এখনো দলিল খতিয়ান চিনেন না, বুঝেন না, আপনার টেনশন নেওয়ার কারণ নাই, জাস্ট এইটুকু পড়লেই কিন্তু আপনি বুঝতে পারবেন। পাশাপাশি মোটামুটি জানুয়ারিতে আমাদের একটা কোর্স শুরু হচ্ছে, আশা করি সেটা থেকেও উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।